করোনায় আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ৩১শে ডিসেম্বর ভার্চুয়ালি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, আদায় হবে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসে। ৬ মাসের মধ্যেই টোলের হার নির্ধারণ। এবং ছুটির দিনে কক্সবাজার সৈকতে উপচে পড়া ভিড়, পর্যটকদের নেই স্বাস্থ্যবিধির বালাই। হোটেল মোটেল ব্যবসা রমরমা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনার কারণে আবারও বাড়ল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে ১৬ জানুয়ারি পর্যন্ত। বই উৎসব না হলেও ৩১শে ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে নতুন বই। চলতি মাসের ১৯ তারিখে এই ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই আবারও ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে বিভিন্ন পন্থায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যদিও শতভাগ শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে না। এরপরও শীতকালে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় আবারও বাড়ানো হলো ছুটি। এদিকে প্রতি বছর ১ জানুয়ারি বই উৎসব হলেও এবার করোনার কারণে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। তবে প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। বই উৎসব না হলেও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিকল্প উপায়ে ১ জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে বই বিতরণটা হবে না, এবার বই উৎসব হয় না, এটা হবে না। তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, বিকল্প পদ্ধতিতে বইটা আসলে কিভাবে পৌঁছানো যায় সেটা নিয়ে কাজ চলছে আর কি। করোনার কারণে ১৭ মার্চ থেকে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অটোপাসের সিদ্ধান্ত নেয় সরকার। মাধ্যমিক পর্যায় পর্যন্ত পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর। যাতায়াত নিরবচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে হবে টোল আদায়। হার নির্ধারণে চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। আকাশ থেকে পদ্মা সেতুর টোল প্লাজার ছবি এটি। চালু হওয়ার পর সেতুর দুই প্রান্তে এরকম দুইটি টোল প্লাজা তৈরি করা হয়েছে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। ৫৫ কিলোমিটারের ৬ লেনের এই সড়কে কোথাও থামবে না গাড়ি। সেতুতেও গাড়ির গতি নিরবিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। ২০১৯ সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের করা চুক্তি অনুযায়ী এখানে প্রযুক্তি ব্যবহার করে আদায় করা হবে টোল। নির্মাণ ব্যয় ৩০,০০০ কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয়। ১৫ বছর পর এই টোল আরও ১০% বাড়ানো হবে। মোট ৩৫ বছর আদায় করা হবে টোল। সাধারণত বিদেশি অর্থে সেতু নির্মাণ করা হলে টোল আদায়ে দাতাদের নানা শর্ত থাকে। তবে নিজেদের অর্থে নির্মিত এই সেতুতে টোল সহনীয় পর্যায়ে আদায় হবে, এমনটাই প্রত্যাশা এ রুটে যানবাহন চলাচলকারীদের। এক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যে হারে ফি দিয়ে যানবাহন চলাচল করে থাকে শেষ পর্যন্ত সেটাকেই গুরুত্ব দেওয়া হতে পারে। টোলের ব্যাপারে আমাদের সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিস্টেমটা হলো যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরি ভাড়া যেটা সেটা প্লাস কিছুটা বাড়িয়ে টোল হার নির্ধারণ করা হয়। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী ৬ মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজেও ব্যয় করা হবে। প্রতিদিন গড়ে ২৪,০০০ যানবাহন চলতে পারবে এই সেতুতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঝাঁকে ঝাঁকে চারিদিকে উঠছে লাখ লাখ মৌমাছি। এলাকা জুড়ে গাছে গাছে বেঁধেছে শত শত চাক। শেরপুরের মৌমাছির খবর থাকছে সংবাদের শেষাংশে। পর্যটকদের পদভারে মুখরিত সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের পাশাপাশি দরিয়ানগর, হিমছড়ি, ইনানি ও সেন্ট মার্টিনসে চোখে পড়েছে ভ্রমণ পিপাসুদের পদচারণা। এতে রমরমা পর্যটন ব্যবসাও। আর পর্যটনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ, যদিও স্বাস্থ্যবিধির বালাই নেই। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
সাপ্তাহিক ছুটিতে পরিবার পরিজন নিয়ে শীত উপেক্ষা করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ এই প্রথম, আবার কেউ আসছেন বারবার। সাগরের নীল জলরাশির ছোঁয়া পেতে সবারই আগ্রহ সমান। সৈকতে গোসল, ছোটাছুটি আর ঘুরে বেরিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। হাজার হাজার মানুষের মধ্যে মাস্ক ছাড়াই বিচরণ করছেন সবাই। ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে, খুব আনন্দ করতেছে, খুব মজা হচ্ছে। নীল পানি দেখা খুবই আনন্দের ব্যাপার। করোনার কালীন যে নিরাপত্তার বিষয়গুলো দেখার দরকার, তারা সবাই সবকিছু খুব সুন্দরভাবে দেখতেছে। পর্যটকের ভিড়ে রমরমা পর্যটন ব্যবসা, যা আগামী আরও 2-1 মাস অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। রেসপন্সটা পাচ্ছি খুবই ভালো। আমরা আশা করছি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই রেসপন্সটা বজায় থাকবে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য দিক নির্দেশনামূলক সরাসরি যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের হেল্পলাইন দেওয়া আছে। তাছাড়াও আমরা আমাদের ফিজিক্যালি সার্বক্ষণিক টহলের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরও থাকছে। নওগাঁয় ভরা মৌসুমে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 টাকা। ক্রেতাদের নাভিশ্বাস, একে অন্যকে দুষছেন খুচরা ব্যবসায়ী ও মিলাররা। ধানের ভরা মৌসুমে সপ্তাহের ব্যবধানে নওগাঁর মোকামে কেজি প্রতি 5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। লাফিয়ে চালের দর বাড়লেও হাটগুলোতে আনুপাতিক হারে বাড়েনি ধানের দর। হঠাৎ চালের দর বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী ও মিলাররা একে অপরকে দোষারোপ করছেন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। পরিবারের 5 সদস্যের জন্য মাসে 50 কেজি চাল কিনতে হয় নওগাঁ সদর উপজেলার চকমুক্তাই এলাকার ফেঞ্চি বেগমকে। স্বল্প আয়ের সংসারের হিসাবের খাতা উলটপালট হয়ে যাচ্ছে চাল কিনতে এসে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 টাকা বেশিতে চাল কিনতে এসে ফেঞ্চির মতো সেপালেও হিসাব মেলাতে পারছেন না। আয় বাড়ে না, কিন্তু চালের দাম মানে দিন গেলে বাড়তেই আছে। 2 বস্তায় 4000 টাকা বাজেট ছিল, সেই আসে দেখি 4500 টাকা বস্তা লাগছে। গেল সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দর বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে পাইকারি মোকামে। তবে মোটা চালের চেয়ে চিকন চালের দাম কিছুটা বেশি বেড়েছে। মিলাররা চাল আটকে রেখে সরবরাহ করায় দর বেড়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। হঠাৎ করে ধানের বাজার বেশি হওয়ার জন্য চালের বাজারটা 50 থেকে 100 টাকা বস্তায় বাড়তির মুখে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 3 থেকে 4 টাকা 5 টাকা পর্যন্ত কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। মাঠ থেকে 80% ধান ঘরে উঠেছে কৃষকের। এসব ধান বিক্রির জন্য হাটে তুলছেন তারা। কৃষকদের অভিযোগ, চালের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি ধানের দর। বর্তমান বাজারে কিন্তু চালের দাম কিন্তু কম না, কিন্তু অথচ ধানের দাম মানে কম। মানে বর্তমান ব্যবসায়ীরা এরা একচাটিয়া ব্যবসা করে। তবে চালের দর বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। মিলারদের চাহিদা অনুযায়ী ধানের সরবরাহটা অনেকটা কমে গিয়েছে, এ কারণেই ধানের দাম বৃদ্ধি পাচ্ছে। আর এই ধানের দাম বৃদ্ধি পাওয়ার দরুন চাউলের দামও বৃদ্ধি পাচ্ছে। চলতি আমন মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমি থেকে 8.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খাগড়াছড়িতে শীতের সবজির সরবরাহ বাড়ায় পাইকারি হাটে কেজিতে দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। এতে উৎপাদন খরচ পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। তাদের দাবি, সরবরাহের অজুহাতে সিন্ডিকেট করে দাম কমিয়েছে ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ক্ষেত থেকে তোলা সবজি নিয়ে ভোর থেকে খাগড়াছড়ির পৌর প্রধান বাজারে আসতে থাকেন কৃষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে ওঠে সবজির এই পাইকারি হাট। সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দর কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। বাজারে সবজি বিক্রি করতে এসে কম দাম নিয়ে মলিন মুখে ফিরতে হচ্ছে চাষিদের। কৃষকদের অভিযোগ, ব্যাপারীরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করায় ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ব্যাপারীদের সিন্ডিকেটের কারণে আমরা চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। চাষের খরচ তো অনেক বেশি গেছে, খরচ করছি অনেক, কিন্তু পাইতেছি কম। তবে কৃষকরা কম দামে বিক্রি করলেও ক্রেতারা বলছেন বাজার থেকে বেশি দামেই কিনছেন তারা। ব্যাপারীরা সাধারণ চাষিদের থেকে
কম দামে সবজি কিনলেও কিন্তু আমাদের কাছ থেকে ওরা বেশি দামে সবজি বিক্রি করতেছে। কাঁচা সবজি বিক্রি করেন, এদের কাছে সিন্ডিকেট হয়েছে। এদিকে দিন দিন বাজার বড় হওয়ায় জায়গার অভাবে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি হয় বলে জানান হাটের ইজারাদার। বাজারে সংস্কার চলতেছে, চলমান আছে। যদি আর একটু সংস্কার বড় হয় তাহলে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের ভোগান্তিটা অনেকটা কমে যাবে। প্রতি হাটে 20 থেকে 25 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। সপ্তাহে শুক্র ও সোমবার বসে এই হাট। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিশ্ব ইজতেমা সামনে রেখে প্রতি বছর 5 দিন ব্যাপী জোর ইজতেমা হলেও এবার করোনা পরিস্থিতিতে হচ্ছে একদিন। ফজরের নামাজের পর টঙ্গী তুরাগ নদের তীরে শুরু হয় সীমিত পরিসরে জামায়াত। রাজিবুল হাসানের রিপোর্ট। জুমার নামাজের মধ্য দিয়ে বিশ্ব উম্মার শান্তি কামনায় ব্যস্ত জোর ইজতেমায় আসা মুসল্লিরা। শুক্রবার সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে একদিনের জোর ইজতেমা শুরু হয় তুরাগ তীরে। এ সময় মুরব্বী ডক্টর নওশেদ তাবলিগ জামাতের নিয়ম নীতি জানিয়ে বয়ান করেন। আর এই আয়োজন উপলক্ষে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জের 4000 তাবলিগের 3 চিল্লার সাথীরা জড়ো হন। আমাদের উদ্দেশ্য হলো আমাদের সারা পৃথিবীর সর্বক্ষেত্রে ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে এটা যে আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ইমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের আহলকে বাঁচাও। আগে হয়তো 5 দিন, এক বছর করোনার কারণে 2 দিন। যে মহল্লা যাইব ওই জায়গায় গিয়া দিনের কথা বলবে। এই জমায়েত কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। জোর ইজতেমা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 118 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে কাকরাইলের শুরা সদস্য মাওলানা ফারুকের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইজতেমার আনুষ্ঠানিকতা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। চট্টগ্রামে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে সাতকানিয়া তৌমোহনী এলাকায় এ কর্মসূচি করা হয়। এতে কালিয়াইশ, কেওচিয়া, ধর্মপুর সহ আশপাশের গ্রামের মানুষ অংশ নেন। বক্তাদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আরকান রোডের পাশে গ্রিন বিজনেস সলিউশন নামে নতুন একটি ইট ভাটা স্থাপনের কাজ শুরু হয়েছে, যা বসতবাড়ি এবং ফসলি জমির জন্য হুমকি স্বরূপ। তাই পরিবেশ রক্ষায় ও ফসলি জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রে বন্ধ থাকা পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে কর্মসূচি আয়োজন করে ইউএস ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফর বাংলাদেশ। এতে বক্তারা বলেন, ডোনাল্ড ট্রাম্প 22 এপ্রিল যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ভিসার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেন। এরপর থেকে 9 মাসে 20,000 ভিসা প্রত্যাশী বাংলাদেশি বিপাকে পড়েছেন। বন্ধ থাকা পারিবারিক ইমিগ্রেশন ভিসা কার্যক্রম দ্রুত চালুর জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান তারা। দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়। 1971 সালের 18 ডিসেম্বর গোরের শহীদ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন 1-এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকার অ্যাডভোকেট এম আব্দুর রহিম। বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মুক্তিমোড় শহীদ মিনারে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা এতক্ষণ সরাসরি তার কিছু অংশ দেখছিলাম। শেরপুরের সীমান্তে 2টি গাছে ও একটি বিদ্যালয় ভবনে চাক বেঁধেছে মৌমাছির দল। একটি বা 2টি নয়, মৌমাছিরা বেঁধেছে প্রায় 300টি চাক। আর এসব চাক দেখতে ভিড় করছেন পর্যটক, স্থানীয় উৎসুক জনতা। উপজেলা প্রশাসন বলছে, মৌচাক থেকে কেউ যেন মধু আহরণ ও মৌমাছিদের বিরক্ত না করে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শ্রীবর্দী উপজেলায় বিদ্যালয় ভবনটির মৌমাছির চাক ব্যবস্থাপনা কমিটি বিক্রি করে দিয়েছে। শেরপুর থেকে শহীদুল ইসলাম হিলাল পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। একটি দুটি নয়, ঝাঁকে ঝাঁকে উড়ে এসে অস্থায়ী ঘর বেঁধেছে লাখ লাখ মৌমাছি। অনেকটাই বিরল দৃশ্য। শেরপুর জেলার ঝিনাইগাতি সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্র। এখানকার একটি শতবর্ষী গাছে 75টি চাক বেঁধেছে মৌমাছির দল। আরেক জায়গায় শ্রীবর্দীর কর্ণজোড়ায় সড়কের পাশে প্রায় 200 ফুট উঁচু একটি চাপা কাঁঠাল গাছেও 150টি চাক বেঁধেছে।
শুধু তাই নয়, একই উপজেলার বালিজুরি উচ্চ বিদ্যালয়ের ভবনে মৌমাছি চাক বেঁধেছে ৬৯টি। অনেকদিন আগের পুরাতন গাছ, ১০০ বছরের উপরে হবে। প্রতি বছরই এরকম মৌমাছির চাক হয়, ১০০-র উপরে হয়। পর্যটকরা জানালেন এর আগে অন্য কোথাও একসাথে এতগুলো মৌচাক দেখেননি। আকর্ষণ বেড়েছে ভ্রমণ পিপাসুদের কাছে। এই চাকগুলো আমরা দেখে আমরা নিজেরাও অবাক যে এত চাক একটা গাছে হইতে পারে। সবাই মৌচাক দেখে খুবই আনন্দিত হচ্ছে এবং এটা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। এদিকে সবাইকে সচেতন থাকতে পরামর্শের পাশাপাশি মৌচাক থেকে কেউ যেন মধু আহরণ ও মৌমাছিদের বিরক্ত না করে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এটাকে যাতে কেউ নষ্ট করতে না পারে, যাতে তাদেরকে কেউ বিরক্ত না করে এবং যাতে এরকম সবসময় মৌমাছিরা যাতে আসে, আমরা এটা সবাইকে নিয়ে এটা রক্ষা করার চেষ্টা করব। এসব মৌমাছি ডাচ জাতের বন মৌমাছি বলে পরিচিত। এরা সংঘবদ্ধভাবে এক জায়গায় থাকতে ভালোবাসে। সময় সংবাদ, শেরপুর। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় আবার বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, বন্ধ থাকবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ৩১শে ডিসেম্বর ভার্চুয়ালি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।